এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অঘোষিত সেমিফাইনাল, যে জিতবে সেই যাবে ফাইনালে। এমন ম্যাচ শুরুর আগেই ধাক্কা, ইনজুরিতে এদিনও মাঠের বাইরে টাইগার ক্যাপ্টেন লিটন দাস। ব্যাকফুটে থেকে খেলা শুরু করার পরই বদলে গেল সব হিসেব নিকেশ। ভারতের বিপক্ষে ম্যাচে বিশ্রাম পেয়ে ফ্রেশ তাসকিন হাতে তুলে নেন বল, আঘাত হানেন প্রথম ওভারেই। পাকিস্তানি ডেঞ্জারম্যান শাহিদ জাদা ফারহান ফেরেন 4 রান করে। পরের ওভারের ড্রেসিং রুমে সিয়াম আইয়ুব সঙ্গী টুর্নামেন্টের চতুর্থ ডাক পাওয়ার প্লেতে 30 রানেও তুলতে পারেনি পাকিস্তান। উল্টো বিপদ বেড়েছে আরো। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটা 49 রানেই উইকেট হারায় 5টা। পাকিস্তানিদের যখন 100-র নিচে অল আউট হওয়ার শঙ্কা, তখন হাল ধরে ওদের লোয়ার অর্ডার হারিস নওয়াজ শাহিনদের কার্যকরী ক্যামিওতে মোটামুটি সম্মানজনক স্কোর 135-এ পৌঁছায় পাকিস্তান। দুবাইতে অল্প রানের এই টার্গেট পেরোতে পারলেই বাংলাদেশ ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। দর্শক, ম্যাচের সবশেষ অবস্থা এবং যে টার্গেট সে সম্পর্কে বিস্তারিত দুবাই থেকে আমরা জানবো। সহকর্মী সাইফুল রূপক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাইফুল রূপক, অনেক হতাশা ছিল একটা পর্যায়ে এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে, কিন্তু স্পেশালি ভারতের বিপক্ষে দুর্দান্ত একটা বোলিং ইনিংস অ্যাটলিস্ট উপহার দিতে পেরেছে বাংলাদেশ। ব্যাটিংটা নিয়ে এখন পর্যন্ত শঙ্কা রয়েছে কিনা যে 136 রানের টার্গেট, সেটা এই উইকেটে আসলে বাংলাদেশের ব্যাটারদের জন্য, যে ব্যাটিং লাইন আপ নিয়ে নেমেছে তারা, তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং? ডেফিনেটলি চ্যালেঞ্জিং তো হবেই, কারণ উইকেটটা গত যে সুপার ফোরে এখানে যে কটা ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলো থেকে একটু আলাদা। কারণ আমরা দেখেছি যে প্রথম 2 ম্যাচ কিংবা ইভেন গতকালের ম্যাচও উইকেট 160-70 অ্যারাউন্ডের উইকেটে ছিল, বাট আজকে মনে হচ্ছে একটু ট্রিকি, বলটা একটু থেমে থেমে আসছে, মানে একদম ইজিলি ব্যাটে বলে কানেকশন হওয়ার মতো উইকেট না এটা। সো অনেকেই টাইমিং মিস করছে, মিস টাইমিং হচ্ছে, আমরা দেখেছি পাকিস্তান ব্যাটারদের ক্ষেত্রে সেই সমস্যাটা হয়েছে। সো উইকেটটা 140-150 অ্যারাউন্ড উইকেট, যেই জায়গাটাতে বলা যায় বাংলাদেশ 136 টার্গেটে নামবে। পাওয়ার প্লেটা ইম্পর্টেন্ট, আপনার মাত্র 6.5-7-এর আশপাশে প্রতি ওভারে টার্গেট, সেই জায়গাটাতে আপনার উইকেট হাতে রেখে আগাতে হবে। মানে খুব বেশি ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট উইকেটটা হাতে রাখলে আপনার কিন্তু ওভার প্রতি 6-7 খুব আরামসে আসবে। এই জায়গাটাতে আসলে ব্যাটাররা মানে ডিফেন্সিভ মেন্টালিটিতেই আমার মনে হয় থাকা উচিত, কারণ একটু অ্যাটাকিং থাকলে পাকিস্তানের বোলিং অ্যাটাক একদম খারাপ না। আপনি যদি দেখেন আবরার আছে, সাইম আইয়ুব আছে, নওয়াজ আছে, স্পিন অ্যাটাক দুর্দান্ত। পেসারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদিন, হারিস রোফ, তারা সবশেষ ম্যাচে কনফিডেন্সটা গেইন করেছে। সো এবং বাউন্ডারিও বড়। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে টপ অর্ডার ব্যাটিংটা খুবই ইম্পর্টেন্ট। ইমন, সাইফ সাইফ তো অবভিয়াসলি ফর্মে আছেন। মিডল অর্ডারে তাহিদ হৃদয়, জাকির আলী অনেক। আজকে আমি আশা করবো তাদেরকে লাগবে না, তাদেরকে যদি না লাগে অবশ্যই বাংলাদেশ অনেক কনফিডেন্ট নিয়ে ফাইনাল উঠবে। তবে উইকেটটা যতটা সহজ অনেকেই ভাবছে, কিন্তু ততটাও সহজ না। পাকিস্তান এই রানেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। পাকিস্তানি সাংবাদিকরা আসলে আমাদের সাথে অনেকে গল্প করতে করতে বলছিলেন যে উইকেটটা ট্রিকি এবং বাংলাদেশের জিতলেও আসলে কঠিন হবে, মানে পাকিস্তান নিঃসন্দেহে আপনি সেই জান বলছিলেন দিয়ে যে বোলিং করবে। বাংলাদেশের ব্যাটিং অর্ডারদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে, যেহেতু ট্রিকি উইকেট। সেই জায়গায় লিটন দাসের মতন একজন টপ অর্ডার ব্যাটসম্যান, যার উপর আসলে তিনি শুধু ক্যাপ্টেন নয়, আলাদা একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানও এই জায়গাতে বাংলাদেশের প্রেক্ষাপটে, তার জায়গা থেকে আসলে কতটা অভাব যে ব্যাটিং অর্ডার নিয়ে বাংলাদেশ নিয়ে নেমেছে সেটা পূরণ হবে? লিটন দাসকে অনেক বেশি মিস করবেন আপনি। লিটন দাস না থাকা মানে আপনার ব্যাটিং অর্ডার উলট পালট হয়ে যাবে, কারণ আপনি আজকে আগের ম্যাচে লিটন দাসের জায়গায় পারভেজ ইমনকে খেলিয়েছেন, আজকে কিন্তু পারভেজ ইমন ওপেনিং এ নামবে, কারণ তানজিদ তামিম ড্রপ হয়েছে। সো ওয়ান ডাউনে কে খেলবে? তাহিদ হৃদয় কি আপনি প্রমোশন দিবেন? তাহিদ হৃদয় কিন্তু এই নাম্বার 4 কিন্তু রান করছে, গত ম্যাচে রান পায়নি, তার আগের ম্যাচে রান পেয়েছে। সো ব্যাটিং অর্ডারে একটা উলটপালট। হয়তো আমরা নাম্বার 3 তে আজকে লিটনের যে পজিশনটা, সেই পজিশন হয়তো শেখ মেহেদীকে দেখলেও দেখতে পারি, আদারওয়াইজ হয়তো তাহিদুদ্দিনকে প্রমোশন দিতে পারে। একটু লিটন দাস এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, বড় মঞ্চে রান করেছে এর আগে এশিয়া কাপে 2018 এখানে ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছে, বা ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া বিশ্বকাপে রান করছে। সে কিন্তু বড় দলের বিপক্ষে বড় মঞ্চে রান করে। আর এই ধরনের উইকেটে, এই ধরনের পিচে কিন্তু তার মতো, যার ডিফেন্স খুব ভালো, তার স্কিল খুব ভালো, এই ধরনের ব্যাটাররা আসলে খুব ভালো ইফেক্টিভ রোল প্লে করতে পারে। সো লিটন দাসকে ডেফিনেটলি মিস করবে বাংলাদেশ। তবে আশা করা যাচ্ছে আসলে যদি পাওয়ার প্লেটা বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের ব্যাটাররা, টপ অর্ডার এবং ব্যাটাররা সবকিছু মিলিয়ে আসলে নিজেদের নর্মাল যে ব্যাটিংটা, সেটাই, যে ব্যাটসম্যানরা রয়েছেন ব্যাটিং অর্ডারে আজকে, তারা নর্মাল ব্যাটিংটাই যদি করে যান, খুব বেশি অ্যাগ্রেসিভ বা খুব বেশি কারিশমা তাদের দেখানোর হয়তো বা প্রয়োজন নেই, যেটা আপনি বলছিলেন সাইফুল রূপক, তাহলেই হয়তো বা এই টার্গেটটা 136 রানের টার্গেটটা চেস করা সম্ভব। সাইফুল রূপক দুবাই থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের আজকের ম্যাচ জিতে পাকিস্তানের এগেনস্টে
শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারবে কিনা সাইফুল রূপক দুবাই থেকে জানাচ্ছিলেন সে প্রসঙ্গে। বিসিবি নির্বাচন ঘিরে আমারও নোংরামির অভিযোগ আনলেন তামিম ইকবাল, বললেন সব মিলিয়ে চাপেই আছে সাবেক কাপ্তান। নির্বাচন ঘিরে নেই স্বচ্ছতা, তাই শেষ পর্যন্ত নির্বাচন করতে দেয়া হবে কিনা সেটা নিয়েই নাকি আছে তামিমের শঙ্কা। শুধু উদ্দেশ্য হাসিলের জন্য 15টা ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়ার ঘটনাকে লজ্জাজনক বলছেন সাবেক কাপ্তান। নাহিন বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। সেই লজ্জার ব্যাপারটাই ঘটেছে দেশসেরা ওপেনার সাবেক কাপ্তান তামিম ইকবালের সঙ্গে। আগের দিন তার কাউন্সিলরশিপ নিয়ে একটা পক্ষের অদ্ভুত আর ভুতুরে সাজানো আপত্তি জমা পড়ে নির্বাচন কমিশনে। পরদিন তামিম হাজির বিসিবিতে শুনানিতে। ঘড়িতে তখন দুপুর 2:45। প্রায় 2 ঘন্টা নির্বাচন কমিশনে নিজের ব্যাখ্যা দিয়ে বিসিবি ছাড়েন তামিম। 18 বছরের দীর্ঘ ক্যারিয়ারে ফিয়ারলেস ছিলেন ক্রিকেট মাঠে, অথচ ড্যাশিং ওপেনার রীতিমতো অসহায় বোধ করছেন নির্বাচনের মাঠে নোংরামি আর চাপে। আমি ফেয়ারলেস ভাবে তো চেষ্টা করছি, প্রেশার আমার উপরে অনেক আছে। আমি যেটা বললাম, কালকে আমার কাউন্সিলরশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে, কোর্টে রিটও হয়ে যেতে পারে, কোর্টে কেস হয়ে যেতে পারে। এখন কেন হবে এটা আপনারা খুব ভালো করে বুঝেন। আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারেন যে আমি নির্বাচন করব কি করব না। আমার প্রশ্ন করা হলো যে আমাকে নির্বাচন করতে দিবে কি দিবে না। গঠনতন্ত্রতে যদি এই কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে অমুক ডেতে ঘোষণা দিয়ে দিতে হবে যে আপনি সাবেক ক্রিকেটার, তাহলেই আপনার এই কাউন্সিলরশিপের বৈধ, তাহলে আমি মানতে পারি। এই জায়গায় তো কোনো কিছু লেখা নাই। ধরলাম সাবেক ক্রিকেটারকে বাদই দিলেন, অর্গানাইজার যে আমি না, এটা আপনি কেমনে করে প্রমাণ করবেন? আমি গুলশান ক্লাবে কমিটিতে আছি, ওল্ড ডিএচএস এর কমিটিতে আছি। ওই চিঠিতে উল্লেখ করা লেখা যে আমি ওল্ড ডিএচএস এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ উপরে যান, যে ওল্ড ডিএচএস এর কমিটিটা খুঁজে বের করে দেখেন ওল্ড ডিএচএস আমি আছি কি নাই। এই মুহূর্তে চিটাগাংয়ে একটা খেলা T20 ফ্র্যাঞ্চাইজ চলছে, যেখানে আমি টিম ওন করি। শতদল ক্লাবের সাথে আমি 4-5 বছর ধরে জড়িত। আমার এটা লজ্জা লাগতেছে যে আজকে আমার এই জায়গায় সেই জিনিসগুলো এক্সপ্লেন করতে হচ্ছে। আমরা এতটাই নিচে নেমে যাচ্ছি জাস্ট কিছু ইচ্ছা ফুলফিল করার জন্য, যে আপনারা এই পর্যায়ে নিয়ে আসতেছেন। শুধু তামিম না, এদিন শুনানিতে অংশ নিতে এসেছিলেন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদও। নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিয়েছেন কেন কাউন্সিলরশিপ ফর্ম জমা দেন নির্দিষ্ট সময়ের 2.5 ঘন্টা পর। নির্বাচন ঘিরে এমন অসংখ্য অনিয়মের মাঝে তামিম সবচেয়ে গুরুতর হিসেবে দেখছেন 15টা ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়ার সিদ্ধান্তকে। এই ক্লাবগুলোর তো হিস্ট্রি আছে ভাই, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের হিস্ট্রি আছে। এদেরকে নিয়ে আপনারা কি রাজনীতি করতেছেন? 300টা ক্রিকেটারের ব্যাপার আছে এখানে। 300টা ক্রিকেটার রাস্তায় নেমে আসবে যদি ওরা ক্রিকেট না খেলতে পারে। সবকিছু চিন্তা করে এটা করবেন। আমার কাছে মনে হয় এনাফ গ্রাউন্ডস আছে তাদের। আমি কোনো পার্টিকুলারলি, আমার টিম তো অবশ্যই আছে, বাট আই স্পোক ইন ফেভার অফ হোল ক্রিকেট। প্লেয়ারদের বিষয় নিয়ে আমি কথাটা তুলেছি। আমার কাছে আমি আশাবাদী যে এরকম নোংরামি হবে না। আর এই 15টা টিম আজকে এই পজিশনে কেন আসছে এটা